গর্ভকালীন শেষের যে 3 মাস এই সময় কিন্তু মাদের টেনশন অনেক বেড়ে যায়, কারণ কিছুদিন পরে ডেলিভারি ডেট। তা এই সময় মনে থাকে নানান প্রশ্ন। কোথায় ডেলিভারি করবেন, কিভাবে ডেলিভারিটা হবে, ডেলিভারির আগে আপনাকে কি কি প্রস্তুতি নিতে হবে, এই সময় বাবুর ওজনটা ঠিক আছে তো, বাচ্চার ওজন বাড়াতে আমি কি করতে পারি, ধরুন আপনার প্রেশার বা ডায়াবেটিস আছে, এটা পুরোপুরি কন্ট্রোল আছে তো, আমাকে আর কি কি করতে হবে, বাচ্চা কম নড়ছে, কি আমি ব্যবস্থা নিব, অথবা পানি ভেঙে গিয়েছে, এই মুহূর্তে কি তাহলে হসপিটালে যাব না বাসায় ওয়েট করব, আর একটু টাইম দেখব, অথবা ব্যথা উঠে গেছে, এই মুহূর্তে কি যাওয়া দরকার, অথবা আপনার সিজার আছে আগে, এই মুহূর্তে আপনার হঠাৎ করে সময়ের অনেক আগে ব্যথা উঠে গেল, করণীয় কি। আসলে এই ধরনের নানান প্রশ্ন এই লাস্টের 3 মাস, অর্থাৎ যেটাকে আমরা বলি 29 সপ্তাহ থেকে 40 সপ্তাহ, এই সময় আপনাদের মনে আসে। আজকের এই ভিডিওতে এই শেষের 3 মাসে আমরা আসলে কিভাবে প্রস্তুতি নিব এবং কোন কোন বিষয়গুলি খেয়াল রাখবো, এটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, শেষের 3 মাস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ বা একটা নারীর গর্ভে যখন সন্তানটি আস্তে আস্তে বড় হয়, সেটি কিন্তু এই লাস্টের যে 12 সপ্তাহ এই সময় খুব দ্রুত বাড়ে, এবং বাচ্চার যে নিউট্রিয়েন্টস অর্থাৎ তার খাদ্যের যে যে উপাদানগুলো তার বাড়ার জন্য প্রয়োজন, এটার ঘাটতিটা কিন্তু এই সময় হয়। এই সময় মায়েরা রক্তশূন্যতায় ভুগতে থাকেন, অনেক সময় দেখা যায় কোমরের ব্যথাটা অনেক বেড়ে গিয়েছে। এই কারণগুলো হচ্ছে যে শরীরে যে আমাদের রক্ত তৈরির জন্য যে হিমোগ্লোবিন লাগে, আমাদের আয়রন লাগে, হ্যাঁ, এই আয়রনের এই সময় ঘাটতি হয়, কারণ বাচ্চা তার গ্রোথ অনুযায়ী যেই পরিমাণ দরকার সেটা মায়ের কাছ থেকে নিয়ে নেয়, এদিকে মায়েরটা ঘাটতি পড়ে যায়। তা আমরা কিন্তু পেশেন্টদেরকে বলি যে আপনারা প্রেগনেন্সিতে আয়রন খাবেন, অথবা যে সকল খাদ্যে আয়রন আছে সেগুলো খাবেন। সেগুলো কি কি? কাঁচা কলা, কচুর শাক, ছোট মাছ, এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এছাড়া দেখা যায় যে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে। সব মা কিন্তু দুধ খান না। কেউ কেউ বলেন ম্যাডাম আমার দুধে ভীষণ অ্যাসিডিটি হয়, তাদেরকে আমি বলি দুধ না খেতে পারলে দই খাবেন। আপনি যদি দই পছন্দ না করেন, ডিম আর দুধ দিয়ে পুডিং বানিয়ে খাবেন, কিন্তু আপনাকে দুধটা খেতে হবে। এটার কারণ হচ্ছে দুধ, ডিম এগুলো এমন একটা সুষম খাদ্য যার মধ্যে সমস্ত খাদ্য উপাদান পরিমিত পরিমাণে আছে, যেটা এই শেষের 3 মাসে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি যেটা হয়ে থাকে যে এই শেষের 3 মাসে যদি ধরুন আপনার আগে থেকে কোনো অসুখ থেকে থাকে, এই সময় কিন্তু সেটা খুব ভালোভাবে কন্ট্রোলে থাকা প্রয়োজন। ধরলাম আপনার গর্ভবতী অবস্থায় ডায়াবেটিস আছে, যেটাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলি। এখন এই লাস্ট 3 মাসে যদি ডায়াবেটিসটা কন্ট্রোলে না থাকে, সেক্ষেত্রে কিন্তু পেটে পানির পরিমাণ বেড়ে যেতে পারে। কোনো ক্ষেত্রে দেখা যায় যে গর্ভের সন্তানটা স্বাভাবিকের থেকে একটু বেশি বড় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারিতে সমস্যা হয়। যদি আপনার আগে থেকে প্রেশারের সমস্যা থেকে থাকে, গর্ভকালীন সময় এই লাস্টের 3 মাস এই সময় কিন্তু প্রেশারটা হঠাৎ করে বেড়ে যেতে পারে। এবং অনেকে আপনারা জানেন যে গর্ভকালীন সময় উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার বেশি থাকাটা কিন্তু কোনো ভালো কথা নয়, কারণ এই সময় যদি কারো ব্লাড প্রেশার বেশি থাকে এবং তার প্রস্রাবের সাথে যদি কিছু প্রোটিন যায়, সেটাকে আমরা প্রি এক্লাম্পসিয়া বলে থাকি, এবং এই সমস্যাটাতে কিন্তু পেটের ভিতরে বাচ্চার গ্রোথটা ঠিক মতো হয় না, এবং মাদের অনেক সময় দেখা যায় খিঁচুনি হতে পারে। তাই আমাদেরকে এই সময় এই ব্যাপারগুলো নিয়ে সাবধান থাকতে হবে। গর্ভকালীন সময় কিছু রেড ফ্ল্যাগ সাইন অথবা কিছু চিহ্ন থাকে, যেটাকে আমরা বলে থাকি যে সাবধান হতে হবে। সেগুলো কি হতে পারে? ধরুন একজন গর্ভবতী মা আপনাকে বললো যে তার ভীষণ মাথা ব্যথা করছে, অথবা সে চোখে ঝাপসা দেখছে, অথবা সে বললো যে তার মাসিকের রাস্তা দিয়ে রক্তপাত হচ্ছে, অথবা কোনো কারণে বললো যে সে তার বাচ্চার নড়াচড়া একদমই টের পাচ্ছে না। এগুলোকে আমরা বলে থাকি বিভিন্ন রেড ফ্ল্যাগ সাইন, এবং এই প্রত্যেকটা সমস্যার কোনোটা যদি আপনার হয়, আপনাকে অবশ্যই সাথে সাথে একজন গাইনোকোলজিস্ট অথবা ডাইরেক্ট আপনাকে হসপিটালে চলে আসতে হবে। এই লাস্টের 3 মাসে যে খুব মেজর যে প্রবলেমগুলো হয়, তার মধ্যে একটা হচ্ছে বাচ্চার নড়াচড়া কম পাওয়া। অনেক মাকে আমরা পাই হয়তো এখন তার ধরুন 35 সপ্তাহ, তিনি এসে বলছেন যে আমি নড়াচড়াটা কম পাচ্ছি। মা যদি বলেন বাচ্চার নড়াচড়া কমে গেছে, এটাকে কিন্তু আমরা ভীষণ গুরুত্ব সহকারে নিই। সেক্ষেত্রে আমরা বিভিন্ন টেস্ট করে দেখি যে বাচ্চাটার আসলে মুভমেন্ট কতটুকু, বাচ্চাটা ভালো আছে কিনা। একটা বাচ্চা যখন মায়ের পেটে হঠাৎ করে নড়া কমিয়ে দেয়, এটা কিন্তু একটা পূর্ব লক্ষণ যে বাচ্চাটা আস্তে আস্তে কোনো একটা তার সমস্যা হচ্ছে। একটা বাচ্চা কিন্তু মায়ের পেটে হঠাৎ করে খারাপ হয়ে যায় না। প্রথমে সে নড়াচড়াটা একটু স্বাভাবিকের থেকে কমিয়ে দিবে, এরপরে দেখা যাবে আপনি হয়তো নড়াচড়া একদমই পাচ্ছেন না। অতএব যদি কখনো আপনারা দেখেন যে আপনার সারা দিনে বাচ্চা 10 বারের কম নড়েছে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একজন ডক্টরের কাছে আসতে হবে, এবং বাচ্চার কন্ডিশনটা কেমন আছে সেটা আমরা অ্যাসেস করে দেখব। গর্ভকালীন এই শেষের 3 মাসের মধ্যে আরো যে ঝুঁকিগুলো আছে, একটা হচ্ছে বাচ্চা গর্ভে ঠিকমতো বড় না হওয়া, অর্থাৎ স্বাভাবিকের থেকে বাচ্চাটা ছোট থাকা। আমাদের ডাক্তারি ভাষায় আমরা এটাকে বলে থাকি আইইউজিআর বা ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন, অর্থাৎ পেটের মধ্যে বাচ্চাটা ঠিক যত বড় হওয়ার কথা তত বড় হচ্ছে না। কেন?
খুব সাধারণ কারণ হতে পারে হয়তো আপনি খুব শুকনো, আপনার বাচ্চাটার গ্রোথটা সেই অনুপাতে ছোট, অথবা হতে পারে আপনার বাচ্চাটা কোনো কারণে পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে না। বাচ্চা মায়ের পেটে জরায়ুর ভিতরে একটা প্লাসেন্টা নামক একটা জিনিস থাকে, যেটার সাথে একটা আম্বিকাল কর্ড বা যেটাকে আমরা বলে থাকি যে একটা মায়ের সাথে কানেকশন, সেটা দিয়ে বাচ্চা কিন্তু সবসময় অক্সিজেনগুলো পায় এবং প্রপার খাবার দাবার ওর যা যা প্রয়োজন সব মায়ের থেকে পায়। কোনো কারণে যদি প্লাসেন্টাটা প্রপারলি কাজ না করতে পারে তাহলে কিন্তু বাচ্চাটা মায়ের গর্ভে ঠিকমতো বাড়তে পারবে না। এবং এই শেষের 3 মাসে দেখা যায় যদি মাদের কোনো কারণে প্রেশার হয়, মাদের কোনো কারণে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্লাসেন্টাটা ঠিকমতো কাজ করতে পারে না এবং সেক্ষেত্রে কখনো কখনো গর্ভের বাচ্চাটা কিন্তু স্বাভাবিকের থেকে ছোট থাকতে পারে। আরেকটা যেটা হতে পারে স্বাভাবিকের থেকে বাচ্চা বেশি বড় হয়ে যাওয়া। সেটা হতে পারে যদি স্বাভাবিকভাবে আপনি বেশ লম্বা হন, একটু স্বাস্থ্যবান হন, বাচ্চাটা কিন্তু মায়ের কারণে একটু বড় বাচ্চা হতে পারে। আর যদি দেখা যায় কোনো কারণে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে নেই অথবা বাচ্চার জন্মগত কোনো একটা সমস্যা আছে, সেসব ক্ষেত্রে কিন্তু বাচ্চাটা স্বাভাবিকের থেকে অনেক বেশি বড় হয়ে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে। এই তো গেল মোটামুটি সমস্যাগুলো। আর গর্ভকালীন সময় এই লাস্টের 3 মাসে যেটা হয় যে আমরা দেখি কখনো কখনো ডেলিভারি ব্যথাটা সময়ের আগে উঠে গেছে, কখনো পাই পানি ভেঙে গিয়েছে, কখনো আমরা পাই নড়াচড়া একদমই পাচ্ছে না, কখনো আমরা পাই যে হয়তো তার বাচ্চার নড়াচড়া ভালো আছে কিন্তু ডায়াবেটিস, প্রেশার এগুলো একদমই কন্ট্রোল হচ্ছে না। এরকম যে কোনো সিচুয়েশন যদি হয় আপনাকে অবশ্যই আগে ডক্টরের কাছে আসতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী পরবর্তী ধাপে আপনাকে যেতে হবে। এখন গুরুত্বপূর্ণ একটা কথা বলি, সেটা হচ্ছে যে ম্যাটারনিটি ব্যাগ এই জিনিসটা আসলে কি। বিদেশে এটার প্রচলন আছে, আমাদের দেশেও আমরা অনেকে এটা মানি, অনেকে এতটা সচেতন নই। তাই আমি সবার উদ্দেশ্যে যেটা বলবো, যারা গর্ভবতী এবং শেষের 3 মাসের মধ্যে আছেন, সব সময় একটা এমার্জেন্সি ব্যাগ রেডি রাখতে হবে। এই ব্যাগে আপনার কি থাকবে? এই ব্যাগে আপনার প্রয়োজনীয় কাপড় চোপড়, আপনার যে সন্তান হবে তার জন্য প্রয়োজনীয় কাপড় চোপড় সবকিছু আপনি রাখবেন, আপনার টাকা, আপনার এমার্জেন্সি কিছু জিনিসপত্র যেগুলো আপনার লাগবে। এবং এতে যেটা হবে যে আপনি যে কোনো মুহূর্তে যদি যে কোনো জটিলতা হয় আপনি সাথে সাথে হসপিটালে চলে আসতে পারবেন, আপনাকে একদমই চিন্তা করতে হবে না। প্রত্যেকটি মাকে তার রক্তের গ্রুপ জানতে হবে এবং আপনার নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান সেকশন যেভাবেই ডেলিভারি হোক না কেন, আপনাকে অন্তত রক্ত দেবার লোক রেডি রাখতে হবে। অনেক পেশেন্টকে আমরা হসপিটালে পাই যে ম্যাডাম আমার তো রক্তের গ্রুপও জানি না, কোনো রক্ত দেওয়ার লোকও নেই। দেখুন, আপনি কিন্তু 9 মাস ধরে গর্ভধারণ করেছেন এবং এই রক্তের গ্রুপ জানা বা রক্তের লোক রেডি রাখা এটা কিন্তু আপনার জন্যই গুরুত্বপূর্ণ। অতএব এই ব্যাপারটা কিন্তু আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। আরেকটা যেটা ব্যাপার যে যে কোনো একটা চিকিৎসা অবশ্যই ব্যয়বহুল, যে কোনো ক্ষেত্রেই টাকা পয়সার প্রয়োজন হবে এবং যে কোনো জটিলতাতে আরো বেশি লাগতে পারে। অতএব গর্ভকালীন সময় কিছু সঞ্চয় অবশ্যই করতে হবে এবং টাকা রেডি থাকতে হবে যেন যে কোনো বিপদে আপনি নিকটস্থ যে হসপিটাল আছে যে কোনো জায়গায় আপনি প্রয়োজনেই যেন যেতে পারেন। আরেকটা ব্যাপার আমাদের দেশের পার্সপেক্টিভে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেমন গ্রামাঞ্চলে অনেকে অনেক ভিতরে থাকেন। ধরুন আপনার আল্ট্রাসোনোগ্রামে আছে যে আপনার ফুলটা অর্থাৎ যেটা প্লাসেন্টা বলে এটা জরায়ুর নিচের দিকে এবং আপনাকে ডক্টর বলে দিয়েছে যে যে কোনো মুহূর্তে যদি আপনার রক্তপাত হয় আপনাকে সাথে সাথে হসপিটাল আসতে হবে। ধরুন আপনি অনেক ভিতরে থাকেন, আপনার আসার কোনো পদ্ধতি নেই, আপনি কিভাবে আসবেন? অতএব যে কোনো এমার্জেন্সিতে আপনি কি করবেন সেটা এই লাস্টের 3 মাসের মধ্যে আপনাকে ঠিক করে রাখতে হবে। আপনি যদি অনেক ভিতরে কোনো এলাকায় থাকেন, আপনি নিকটস্থ একজন কোনো ভ্যান গাড়ি চালক অথবা রিক্সাওয়ালা যে কেউ হতে পারে, তাকে বলে রাখতে পারেন যে আমার এরকম একটা জটিলতা হতে পারে। আপনি যদি ঢাকা শহরের মধ্যে থাকেন তবে আপনাকে যেটা করতে হবে যে আপনি নিকটস্থ হসপিটালে কিভাবে যাবেন সেটা আপনাকে আগে থেকে একটা প্ল্যান করে রাখতে হবে। প্রেগনেন্সির লাস্টের যে 3 মাস অর্থাৎ 29 সপ্তাহ থেকে 40 সপ্তাহ, এই সময়ের মধ্যে কিন্তু দেখা যায় কখনো কখনো সময়ের আগে বাচ্চা হয়ে যেতে পারে এবং যদি এই ধরনের কোনো জটিলতা হয় সেক্ষেত্রে সেই বাচ্চাগুলোর জন্য কিন্তু যেটাকে আমরা NICU বলি অর্থাৎ বাচ্চা রাখার যে বিশেষ ব্যবস্থা, সেই ধরনের কোনো একটা হসপিটালে কিন্তু আপনাকে যদি ব্যথা আগে উঠে যায় আপনাকে সেখানে যেতে হবে। আপনার প্রসবটা স্বাভাবিক নিয়মে প্রসব হোক অথবা একটি সিজারিয়ান সেকশন যেটার মাধ্যমে ডেলিভারি হোক না কেন, সেটার জন্য আপনাকে আগে থেকেই যে ডক্টর দেখাচ্ছেন তার সাথে কথা বলে প্রস্তুত থাকতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এবং যে ওষুধগুলো আপনি আগে থেকে খাচ্ছিলেন সবসময় সেই ওষুধগুলোকে আপনাকে হসপিটালে ক্যারি করতে হবে, কারণ কিছু কিছু ওষুধ আছে যেমন ধরুন ইনসুলিন, তারপরে থাইরয়েডের ওষুধ, এগুলো কিন্তু গর্ভে সন্তান হওয়ার পরেও আপনাকে আবার নিতে হবে। মোটামুটি লাস্টের 3 মাসের জন্য যে সাধারণ প্রশ্নগুলো আপনাদের মনে থাকে এগুলো নিয়ে আজকে